বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ। আজকের প্রতিবেদনটি অন্য 10টা সংবাদ বিশ্লেষণের মতো নয়। এটি শুধু একটি বেতন কাঠামোর গল্প নয়, এটি একটি রাষ্ট্রের রাজনৈতিক রূপান্তর, অর্থনৈতিক সংকট, প্রশাসনিক সংস্কার এবং লাখ লাখ মানুষের জীবনযাত্রার গল্প, যেগুলো একসাথে জড়িয়ে আছে নবম জাতীয় পে স্কেল নামের এই একটি সিদ্ধান্তে। আজকের তারিখ ৩ জুলাই ২০২৬। আমরা আজ শুধু পে স্কেলের ইতিহাস আর গ্রেড ভিত্তিক সংখ্যাই তুলে ধরব না, আমরা এর পেছনের রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক তত্ত্ব, প্রশাসনিক জটিলতা এবং আন্তর্জাতিক তুলনা নিয়েও গভীরে যাব। প্রস্তুত থাকুন একটি দীর্ঘ তথ্যবহুল যাত্রার জন্য। প্রথম পর্ব, স্বাধীনতা থেকে আজ বেতন কাঠামোর পূর্ণাঙ্গ ইতিহাস। ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হওয়া বাংলাদেশকে একেবারে শূন্য থেকে একটি প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হয়েছিল। ১৯৭৩ সালে ঘোষিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পে স্কেল। সেই সময় বৈষম্যের চিত্রটা ছিল দৃষ্টিকটু। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল ১:১৫.৪, অর্থাৎ একজন সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা একজন সর্বনিম্ন বেতনভোগী কর্মচারীর তুলনায় ১৫.৫ গুণ বেশি বেতন পেতেন। এরপর ধারাবাহিকভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে করে মোট ৮টি পে স্কেল ঘোষিত হয়েছে ২০১৫ সাল পর্যন্ত। প্রতিটি পে স্কেলেই একটি অভিন্ন প্রবণতা লক্ষণীয়, বৈষম্য কমানোর প্রচেষ্টা। ২০১৫ সালের অষ্টম পে স্কেলে এই অনুপাত নেমে আসে ১:৯.০৭৬। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন পে স্কেল দেওয়ার কথা থাকলেও ২০১৫ সালের পর সময় যেন থমকে যায়। ২০২০ সালে যেখানে নবম পে স্কেল আসার কথা ছিল, সেখানে কার্যত ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, অর্থাৎ নির্ধারিত সময়ের চেয়ে ৬ বছর বেশি। মোট বিরতি দাঁড়িয়েছে ১১ বছরে। এই দীর্ঘ বিরতির পেছনে ছিল একের পর এক সংকট, বৈশ্বিক করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী বৈশ্বিক জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং সবশেষে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন। দ্বিতীয় পর্ব, জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা। ২০২৪ সালের জুলাই আগস্টে বাংলাদেশে সংঘটিত হয় ছাত্র জনতার এক ঐতিহাসিক আন্দোলন, যা জুলাই অভ্যুত্থান নামে পরিচিতি পায়। দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ৫ আগস্ট গঠিত হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। নতুন সরকারের সামনে তখন অসংখ্য প্রত্যাশা, আর তার মধ্যে অন্যতম প্রধান দাবি ছিল সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেল। অন্তর্বর্তী সরকার এই দাবির গুরুত্ব অনুধাবন করে ২৩ সদস্য বিশিষ্ট একটি জাতীয় বেতন কমিশন গঠন করে, যার নেতৃত্বে ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। কমিশন গভীর গবেষণা, বিভিন্ন কর্মচারী সংগঠন ও অর্থনীতিবিদদের সাথে পরামর্শ শেষে নির্ধারিত সময়ের প্রায় ৩ সপ্তাহ আগেই ২০২৬ সালের ২১ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। সেই সময় দায়িত্বরত অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ জানিয়েছিলেন, বাস্তবায়নের জন্য শীঘ্রই একটি পৃথক কমিটি গঠন করা হবে। কমিশনের হিসাব অনুযায়ী দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী এই নতুন কাঠামোর আওতায় আসবেন। তৃতীয় পর্ব, রাজনৈতিক রূপান্তর, নতুন সরকার, নতুন বাস্তবতা। এখানেই আসে এমন একটি তথ্য যা এই পে স্কেলের গল্পের গতিপথ বদলে দিয়েছে এবং যা অনেক পুরনো প্রতিবেদনেই অনুপস্থিত। কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার প্রায় ১ মাসের মধ্যেই বাংলাদেশে ঘটে আরেকটি বড় পরিবর্তন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। দীর্ঘ প্রায় ২ দশক বিদেশে থাকার পর দেশে ফেরার মাত্র ২ মাসের মাথায় তিনি সরকার প্রধানের দায়িত্ব নেন এবং সেই সাথে অন্তর্বর্তী সরকারের জায়গায় আসে একটি সম্পূর্ণ নির্বাচিত সরকার। এর অর্থ কি দাঁড়ায় নবম পে স্কেলের জন্য? এর অর্থ হল, একটি কমিশন গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে, প্রতিবেদন জমা পড়েছিল অন্তর্বর্তী সরকারের কাছে, কিন্তু বাস্তবায়নের পুরো প্রক্রিয়াটি, নীতিগত সিদ্ধান্ত, বাজেট বরাদ্দ এবং চূড়ান্ত গেজেট প্রকাশ সবকিছুই সম্পন্ন হচ্ছে নতুন নির্বাচিত সরকারের অধীনে। এটি একটি গুরুত্বপূর্ণ ধারাবাহিকতা। রাজনৈতিক পটপরিবর্তনের পরও একটি জনগুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কার
তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। হ্যাশট্যাগ চতুর্থ পর্ব, কমিশনের মূল সুপারিশ ও তার পেছনের দর্শন। কমিশনের সুপারিশগুলো নিছক সংখ্যার পরিবর্তন ছিল না, এর পেছনে ছিল একটি স্পষ্ট আর্থ-সামাজিক দর্শন। সবচেয়ে নিচের গ্রেড অর্থাৎ ২০তম গ্রেডে বর্তমান মূল বেতন মাত্র ৮,২৫০ টাকা। এই অঙ্ক দিয়ে ২০২৬ সালের ঢাকায় একটি পরিবার চালানো কার্যত অসম্ভব। চালের কেজি, ভোজ্য তেলের লিটার, বাসা ভাড়া, সন্তানের শিক্ষা ব্যয় সবকিছু মিলিয়ে এই টাকায় ন্যূনতম জীবনযাত্রাও নিশ্চিত করা কঠিন। কমিশন এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকায় উন্নীত করার সুপারিশ করে প্রায় ১৪২% বৃদ্ধি। অন্যদিকে সর্বোচ্চ গ্রেড অর্থাৎ প্রথম গ্রেডের মূল বেতন ৭৭,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব আসে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ সুপারিশটি হল বৈষম্য হ্রাসের প্রশ্নে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত বর্তমান ১:৯.০৭৬ থেকে কমিয়ে ১:৮ নামিয়ে আনার সুপারিশ, যা বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন। এই একটি সংখ্যাই বলে দেয় কমিশন কতটা সচেতনভাবে সামাজিক ন্যায্যতার প্রশ্নটি বিবেচনায় নিয়েছে। পঞ্চম পর্ব, গ্রেড ভিত্তিক সম্পূর্ণ বেতন কাঠামো। একেবারে খুঁটিনাটি সংখ্যায় প্রিয় দর্শক, এখন আসুন একেবারে বিস্তারিত সংখ্যার জগতে প্রবেশ করি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া প্রস্তাবিত মূল বেতনের পূর্ণাঙ্গ গ্রেড কাঠামো নিচে তুলে ধরা হল। এগুলো প্রস্তাবিত পরিসীমা, চূড়ান্ত সংখ্যা গেজেট প্রকাশের পরই নিশ্চিত হবে। গ্রেড ১ সচিব পর্যায়ে ৭৮,০০০ টাকা থেকে বেড়ে নির্ধারিত ১,৬০,০০০ টাকা। গ্রেড ২ বেড়ে ১,৩২,০০০ থেকে ১,৫৩,০০০ টাকার পরিসীমায়। গ্রেড ৩ বেড়ে ১,১৩,০০০ থেকে ১,৪৮,৮০০ টাকা। গ্রেড ৪ বেড়ে ১,০০,০০০ থেকে ১,৪২,৪০০ টাকা। গ্রেড ৫ বেড়ে ৮৬,০০০ থেকে ১,৩৯,৭০০ টাকা। গ্রেড ৬ বেড়ে ৭১,০০০ থেকে ১,৩৪,০০০ টাকা। গ্রেড ৭ বেড়ে ৫৮,০০০ থেকে ১,২৬,৮০০ টাকা। গ্রেড ৮ বেড়ে ৪৭,২০০ থেকে ১,১৩,৭০০ টাকা। গ্রেড ৯ বেড়ে ৪৫,১০০ থেকে ১,০৮,৮০০ টাকা। গ্রেড ১০ বেড়ে ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা। গ্রেড ১১ বেড়ে ২৫,০০০ থেকে ৬০,৫০০ টাকা। গ্রেড ১২ বেড়ে ২৪,৩০০ থেকে ৫৮,৭০০ টাকা। গ্রেড ১৩ বেড়ে ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা। গ্রেড ১৪ বেড়ে ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা। গ্রেড ১৫ বেড়ে ২২,৮০০ থেকে ৫৫,২০০ টাকা। গ্রেড ১৬ বেড়ে ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা। গ্রেড ১৭ বেড়ে ২১,৪০০ থেকে ৫১,৯০০ টাকা। গ্রেড ১৮ বেড়ে ২১,০০০ থেকে ৫০,৯০০ টাকা। গ্রেড ১৯ বেড়ে ২০,৫০০ থেকে ৪৯,৬০০ টাকা। গ্রেড ২০ বেড়ে ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা। লক্ষণীয় বিষয় হল শুধু মূল বেতনই নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা যোগ হলে সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারীর মোট মাসিক বেতন দাঁড়াতে পারে প্রায় ৪১,৯০৮ টাকা পর্যন্ত, যা বর্তমান পরিস্থিতির তুলনায় বিশাল একটি পরিবর্তন। ষষ্ঠ পর্ব, গড় বৃদ্ধির হার ও গ্রেড ভিত্তিক অসম বণ্টন। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে কমিশন গড়ে প্রায় ১০৫ থেকে ১৪২% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছে। তবে এই বৃদ্ধি সব গ্রেডে সমান নয়। প্রশাসনিক আলোচনায় সাম্প্রতিক তথ্য বলছে, প্রথম থেকে দশম গ্রেড উচ্চপদস্থ কর্মকর্তা মূল বেতন প্রায় ১০০% বা তার কিছুটা কম বৃদ্ধি। ১১তম থেকে ২০তম গ্রেড নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারী গড়ে প্রায় ১৩০ থেকে ১৪২% পর্যন্ত বৃদ্ধি। এই অসম বণ্টনটি ইচ্ছাকৃত এবং তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে সরকার স্পষ্টভাবে বার্তা দিচ্ছে যে সবচেয়ে কষ্টে থাকা নিম্ন গ্রেডের কর্মচারীদের প্রতি অধিকতর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থনীতির ভাষায় বলতে গেলে এটি একটি প্রোগ্রেসিভ বা প্রগতিশীল বেতন বৃদ্ধি মডেল, যেখানে যার আয় কম তার শতকরা বৃদ্ধির হার বেশি। সপ্তম পর্ব, পেনশনভোগীদের জন্য সুখবর। এই পে স্কেলের একটি গুরুত্বপূর্ণ দিক হল পেনশন কাঠামোর সংস্কার।
বর্তমানে যেসব অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী 20,000 টাকার কম পেনশন পাচ্ছেন তাদের পেনশন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দেশের প্রায় 9 লাখ পেনশনভোগীর জন্য এটি একটি বিশাল স্বস্তির খবর, বিশেষ করে যারা এতদিন অত্যন্ত সীমিত আয়ে জীবনযাপন করছিলেন। অষ্টম পর্ব, রাজনৈতিক সিদ্ধান্ত। বাজেট বক্তৃতায় ঘোষণা 11 জুন 2026, বৃহস্পতিবার বিকেল। জাতীয় সংসদে 2026 থেকে 27 অর্থবছরের বাজেট বক্তৃতা দিচ্ছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সাড়া দিয়ে তিনি ঘোষণা দেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন, অথচ এই সময়ে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নতুন বেতন কাঠামো তথা নবম জাতীয় পে স্কেল আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। মন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই পে স্কেল বাস্তবায়ন করা হচ্ছে। তবে সেই বাজেট বক্তৃতায় বাস্তবায়নের সুনির্দিষ্ট রূপরেখা এবং একক বরাদ্দের অঙ্ক স্পষ্ট করে জানানো হয়নি, যা পরবর্তী 3 সপ্তাহে বহুল আলোচিত একটি প্রশ্নে পরিণত হয়। নবম পর্ব, বড় মোড়। 3 ধাপ থেকে 2 ধাপে পরিবর্তনের নেপথ্য কাহিনী। জুন মাসের শেষ সপ্তাহে ঘটে এই পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। প্রাথমিকভাবে সরকার 3 ধাপে প্রায় 3 অর্থবছর ধরে ধীরে ধীরে এই পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করেছিল, কিন্তু মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন সচিব কমিটি এই অবস্থান থেকে সরে আসে। এর পেছনে 2টি প্রধান কারণ চিহ্নিত করা যায়। প্রথমত, কারিগরি জটিলতা। সরকারের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম অর্থাৎ আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে ধাপে ধাপে আংশিক বেতন বৃদ্ধি প্রয়োগ করা প্রযুক্তিগতভাবে জটিল হয়ে দাঁড়াচ্ছিল। একবারে পূর্ণ মূল বেতন কার্যকর করা প্রশাসনিকভাবে সহজতর। দ্বিতীয়ত, রাজনৈতিক ও সামাজিক চাপ। কর্মচারী সংগঠনগুলোর ক্রমাগত দাবি ছিল 11 বছর অপেক্ষার পর আরও 3-4 বছর ধাপে ধাপে অপেক্ষা করা অন্যায্য। ফলাফল হিসেবে নতুন যে কাঠামো দাঁড়িয়েছে তা হল, প্রথম ধাপ 1 জুলাই 2026 থেকে কার্যকর, সরাসরি শতভাগ নতুন মূল বেতন কার্যকর। দ্বিতীয় ধাপ 2027 থেকে 28 অর্থবছর থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য সব ভাতা নতুন কাঠামোর আওতায় আনা হবে। এটি আগের 3 ধাপের পরিকল্পনার তুলনায় কর্মচারীদের জন্য সুস্পষ্টভাবে অনুকূল একটি পরিবর্তন, কারণ মূল বেতন অর্ধেক করে নয়, বরং একবারেই পুরোপুরি বৃদ্ধি পাচ্ছে। দশম পর্ব, আজকের বাস্তবতা। গেজেট কোথায়, কবে? আজ 3 জুলাই 2026 পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী নতুন পে স্কেলের ফাইলটি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অনুমোদন মিললে জুলাই মাসের মাঝামাঝি বা তার পরের সপ্তাহে আনুষ্ঠানিক গেজেট প্রকাশিত হতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝা দরকার। নীতিগত ঘোষণা এবং আইনগত বাস্তবায়ন এক জিনিস নয়। সরকার নীতিগতভাবে বলেছে নতুন কাঠামো 1 জুলাই থেকে কার্যকর, কিন্তু আইনগতভাবে বাধ্যতামূলক দলিল অর্থাৎ গেজেট এখনও প্রকাশিত হয়নি। তবে স্বস্তির বিষয় হল, সরকার স্পষ্ট করেছে যে গেজেট যত দেরিতেই আসুক না কেন, বেতন হিসাব হবে পূর্বনির্ধারিত তারিখ 1 জুলাই থেকেই, বকেয়া সহ। দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী যারা প্রতিদিন নিষ্ঠার সাথে রাষ্ট্রের সেবা করছেন, তাদের এই দীর্ঘ প্রতীক্ষা ও ন্যায্য প্রত্যাশা যেন দ্রুত, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়, এটাই সবার আন্তরিক কামনা। নতুন যে কোনো হালনাগাদ তথ্য পাওয়ার সাথে সাথে আমরা তা আপনাদের কাছে পৌঁছে দেব। আমাদের সাথে থাকুন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এই তথ্যবহুল প্রতিবেদনটি আপনার পরিচিত সকল সরকারি চাকরিজীবীর সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।